স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচন কমিশন বিষয়ক আলোচনায় বিভিন্ন দলের সাথে বসবেন রাষ্ট্রপতি। আজ প্রথম দিন সংলাপে যোগ দিলেন বিএনপি। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় শুরু হলো সংলাপ। এসব নিয়ে আজকে আলোচনার সমাধানের সন্ধান। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং সাপ্তাহিক সম্পাদক গোলাম মুর্তজা। স্বাগত আপনাদের। ডক্টর সাদেকা হালিম, আপনি নিশ্চয়ই জানেন যে বেগম জিয়া আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন নির্বাচন কমিশন কিভাবে খুঁজে পাওয়া যায়। আপনি যদি আমরা দেখি যে সেই প্রস্তাবের মধ্যে যেভাবে করে বাছাই কমিটি করার কথা বলা আছে যাদের নির্বাচন কমিশন এবং যেভাবে করে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা আছে, আমার বিবেচনায় দুটি ক্ষেত্রে আপনি ফিট ইন করেন। আপনিও কি তাই মনে করেন যে আপনি বাছাই কমিটির সদস্য হতে পারেন, নির্বাচন কমিশন একজন সদস্য আপনি হতে পারেন? ওনারা যেটা বলেছেন অবশ্যই আপনার এখানে পদ্ধতিগত বিষয়ে আলোচনা হয়েছে। জি। আর একটা বিষয় আলোচনা হয়েছে যে বাছাই কমিটি এবং বাছাই কমিটির সদস্য কারা হবেন। জি। অবশ্যই আমি মনে করি যে দেখেন আমি হব কি না হবো সেটা অন্য বিষয়। আমি একজন নারী হিসেবে একটু বলি যে বাংলাদেশে আমাদের আমাদের টোটাল পপুলেশন 50%ই হচ্ছে নারী এবং তার আপনার একটা বড় অংশ আমরা নারীরা ভোটাধিকার প্রয়োগের অধিকার রাখে। তো সেই ক্ষেত্রে বিবেচনা করে একটি সাংবিধানিক কমিশনে আমি মনে করি যে একজন নারী নির্বাচন কমিশনার একজন না এক বা একাধিক থাকতে পারে এবং সেটা তাদের মেধার ভিত্তিতেই আসবে। এটা মনে করে নয় যে আমি একজন নারী কমিশনার দেওয়া হবে একজন টোকেন রিপ্রেজেন্টেশন, সেটা নয়। আর বাছাই কমিটির ব্যাপারটা অবশ্যই এখানে তো আমরা জানি যে সাবেক একজন বিচারপতিকে সাধারণত আহ্বায়ক করা হয়। যেমন আমি যখন তথ্য কমিশনার হয়েছিলাম আমিও কিন্তু একটি বাছাই কমিটির মাধ্যমেই নির্বাচিত হয়ে মনোনয়ন পেয়ে আমি রাষ্ট্রপতির আদেশে তথ্য কমিশনার নিয়োগ পাই 5 বছরের জন্য। তো সেই ক্ষেত্রে এটা আমি মনে করি যে হ্যাঁ এখানে অবশ্যই একটি বাছাই কমিটি যেটা হবে সেখানে সেই আপনার অনুমতি নিয়ে যদি প্রশ্নটা করি যে বাছাই কমিটির সদস্য হবেন যেটা আমাকে মনে হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় দল নিরপেক্ষ একজন সৎ দক্ষ যোগ্য জ্যেষ্ঠ নারী, আপনি এই ক্রাইটেরিয়া এখনো জ্যেষ্ঠ হইনি এতটা। প্রফেসর আসিফ নজরুলের কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন কিনা যে বাছাই কমিটির সদস্যের ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে দল নিরপেক্ষ সর্বজন শ্রদ্ধেয় একজন বিশিষ্ট নাগরিক বা নির্বাচন কমিশনের যোগ্যতা প্রসঙ্গে যেখানে সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট নাগরিকের মধ্যে নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত হবেন সেক্ষেত্রে আপনি ফিট ইন করেন কিনা আপনার কাছে মনে হচ্ছে কিনা এরকম? একদমই করি না। আচ্ছা, কারণ আমি খুবই বদমেজাজি লোক এবং মেজাজের কথা বলা হয় ওইটা ফিট ইন করে রাখেন। আমি আপনাকে ইম্পর্টেন্ট একটা আলোচনায় নিয়ে আসি। হ্যাঁ, আপনার কোশ্চেনগুলো খুব ইন্টারেস্টিং, বাট আমার নিজের আগ্রহ যে ব্যাপারটাতে আমাদের কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এবং আমাদের আওয়ামী লীগের নেতারাও বলে থাকেন যে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি করবে, এটা রাষ্ট্রপতির ব্যাপার। আপনি তো শুনেছেন এটা, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয় কি এই জিনিসটা আসলে এইভাবে বলা হচ্ছে কেন? রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতা নাই। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলে দিচ্ছি, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আপনিও জানেন সবাই জানে আমরা এখানে, উনি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, এটা কোনো ক্ষমতাই না। কারণ যে দল জিতবে তাকে ক্ষমতা ইলেকশন করবেন উনি চিফ জাস্টিসকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ দিতে পারেন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ না করে। বাকি সমস্ত ক্ষেত্রে ওনাকে অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। এবং এখানে সবচেয়ে বড় ভয়াবহ ব্যাপার যেটা, প্রধানমন্ত্রীর পরামর্শ উনি যদি নিয়ে কাজ না করেন তাহলে সংবিধান লঙ্ঘনের দায়ে ওনাকে ইমপিচ করা যাবে। আবার প্রধানমন্ত্রী ওনাকে কি পরামর্শ দিয়েছেন এটা বাংলাদেশে কোনো মানুষের জানার অধিকার নাই, বিকজ এটা কোর্টের মধ্যে নেওয়া যায় না। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আসলে হয় কি খুব আগলি ট্রুথটাকে অ্যাভয়েড করার জন্য বলছি। প্রফেসর আসিফ নজরুল, আপনি একদমই আজকে এই পর্যন্ত আপনি যা বললেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ সেলিম এই কথাগুলোই বলেছেন যে আপনারা বঙ্গভবনে যাবেন, চা খেয়ে চলে আসবেন, আপনারা অকারণে এইসব কথাবার্তা বলছেন। এই বাক্যগুলি বলছেন একদম। তাহলে বোধহয় উনি আমি কি প্রোগ্রাম করবো এটা জানতেন, কিন্তু উনি যেটা বলেননি সেটা এখন আপনাকে বলি। বাট লয়ের যে লেটার আর লয়ের স্পিরিট মাঝে মাঝে ডিফারেন্ট হয়। যেমন আপনার ইন্ডিয়াতে একটা কেস ছিল মধ্যপ্রদেশ পুলিশ ডিপার্টমেন্ট ভার্সেস স্টেট অফ মধ্যপ্রদেশ। আপনি জানেন সেখানে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট আছে। সো মধ্যপ্রদেশের যে প্রধান উনি ছিলেন গভর্নর, সেখানেই ক্ষমতা উঠেছিল গভর্নর ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য প্রেসিডেন্ট। ওই সময় গভর্নর ক্ষমতা ছিল। সেখানে প্রশ্নটা উঠেছিল যে যদি প্রধানমন্ত্রীর পরামর্শ বা সরকার প্রধানের পরামর্শ চরম বায়াস, চরম আলটেরিয়র মোটিভ সম্পন্ন এবং চরমভাবে খারাপ যদি কোনো হয়, সেখানেও কি সর্বক্ষেত্রে প্রেসিডেন্ট এবং ইকুইভ্যালেন্ট হিসাবে গভর্নর এটা মানতে বাধ্য কিনা? এই একটা মাত্র কেসে বলা হয়েছিল হি মে ইগনোর। এটা কিন্তু ভারতের কেস, এটা তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কেস না। আরেকটা আপনাকে ইন্টারেস্টিং ঘটনা বলি, যেটা সেলিম সাহেব বলে নাই, সেটা হচ্ছে আমাদের দেশের ইতিহাসে অন্তত একজন ব্যক্তিত্ব সম্পন্ন আমরা রাষ্ট্রপতিকে পেয়েছিলাম
যিনি প্রধানমন্ত্রীর পরামর্শ শুনেন নাই, এবং উদাহরণ আছে। এবং আমি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। উনাকে আমি খুব কম ক্ষেত্রে ধন্যবাদ জানার সুযোগ পাই, যেন আজকে খুব ভালো করে জানাতে চাই যে উনার সেই ঔদার্য ছিল দেখে, উনার সেই কারেজ ছিল দেখে উনি শাহাবুদ্দিন আহমেদের মতো একটা লোককে প্রেসিডেন্ট বানিয়েছিলেন। শুধু এখানেই না, এই ঘটনাটা আমরা ভুলে যাই, যখন সুপ্রিম কোর্টে কাদেরকে জাজ বানানো হবে হাইকোর্টে, ওই প্যানেল যখন গিয়েছে, এই প্যানেলটা সম্পূর্ণভাবে ঠিক করার কথা হচ্ছে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রী পরামর্শক্রমে যে লিস্ট গিয়েছিল ওইটা শাহাবুদ্দিন আহমেদ সাহেব এটা চেঞ্জ করে দিয়েছিলেন। চেঞ্জ করার পর এই বিষয়টা যখন আলোচনা উঠেছিল, তারপরও প্রধানমন্ত্রী কোনো রকম অশোভন কোনো কথা বা কিছু বলেন নাই, ইমপিচ করার চেষ্টা তো দূরের কথা, একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে, যখন আপনার ইলেকশনটা হলো তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা আইন নিয়ে যাওয়া হয় ওনার কাছে, যে আইন নিয়ে প্রচুর আওয়ামী লীগ, প্রচুর কন্ট্রোভার্সি, কিবরিয়া সাহেব প্রচন্ড ক্ষেপে গিয়েছিল যে এই আইন যদি অনুযায়ী যদি ইলেকশন করা হয় তাহলে আওয়ামী লীগ যেভাবে ইলেকশন করতে যাচ্ছিল সেভাবে আর হচ্ছিল না। তখন শাহাবুদ্দিনের সাহেবের কাছে যখন এটা গেছে, ড্রাফটটা যখন গেছে, তখন কিবরিয়া সাহেবরা দেখা করেছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, বলেছিল আপনি এটা করেন না, এটা অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার আমি এসেছি। যদিও শেখ হাসিনা তখন আর প্রাইম মিনিস্টার ছিলেন না, জাস্ট ইমিডিয়েটলি আগে প্রাইম মিনিস্টার ছিলেন। উনি যখন এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন এগেইনস্ট দ্য উইল অফ মানে আর্টওয়াইল রুলিং পার্টি, তখন ওনাকে প্রচন্ড সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। আপনার মনে আছে কিনা জানি না, ওনাকে বিট্রেয়ারও বলা হয়েছিল। তখন এর একটা স্মরণীয় উক্তি করেছিল যে আমি যদি তাদের কথা মতো চলি তাহলে আমি অ্যাঞ্জেল, আর কথা না চললে আছে আমি একটা ডেমন। এই গল্পগুলো বলার আমার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রপতি যদি মনে করেন যে উনি রাষ্ট্রের অভিভাবক, এই আলংকারিক ব্যাপার বাদে ওনার একটা স্বতন্ত্র অবস্থান আছে, উনি এরকম ডিফাই করে না হোক, ওনার এই সীমিত ক্ষমতার মধ্যেও বহু কিছু করার স্কোপ আছে। বিএনপি তাই আশা করছে। আওয়ামী লীগ অবশ্য মনে করছে যে আমি জানি না, মানে শেখ সেলিমের কথা একটু ডিফারেন্ট হয়েছে, মানে এরপর থেকে আলাদা হয়েছে। আমি আবার একটু জনাব গোলাম মুর্তজা আপনাকে যেতে চাই। আমি যখন প্রস্তাবটা দেখি, যে কারণে আমি অধ্যাপক সাদেকা হালিম এবং অধ্যাপক আসিফ নজরুলকে প্রশ্ন করলাম যে আপনারা এখানে ফিট ইন করেন কিনা, এখানে আমার সবচেয়ে কৌতূহলজনক মানে শব্দটি মনে হয় সর্বজন শ্রদ্ধেয় দল নিরপেক্ষ। এই বলতে আসলে আমরা কি বুঝি? না, এই বলতে কাজে আমরা শ্রদ্ধা করি, তারা কারা? আমরা আসলে কিছু বুঝি না, আমরা কিছু বুঝি না, আমরা চোখের সামনে কিছু দেখিও না, দৃশ্যমান ভাবে কিছু দেখিও না। কিন্তু কথা যখন বলতে হয়, আমরা যেমন বলি যে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সর্বজন সম্মানিত ব্যক্তিত্ব, এই কথাগুলো আমরা বলি। এই কথাগুলো বলি, এর অর্থ তো এই নয় যেন একটা ডক্টর আনিসুজ্জামানের নাম বলতে গিয়ে আমি হয়তো বলবো যে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর আনিসুজ্জামান, কিন্তু বাস্তবতা তো তা নয়। ডক্টর আনিসুজ্জামানকেও অপছন্দ করেন এরকম কিছু মানুষ আছেন। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে সব জায়গাতেই আছে। এইখানে সর্বজন শ্রদ্ধেয় বলতে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে মোটামুটি ভাবে একটা গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, যার সুনির্দিষ্ট করে রাজনৈতিক একটা পরিস্থিতি বা রাজনৈতিক একটা অবস্থান নাই, এরকম কোন মানুষকে বোঝানো হয়। আমার ধারণা এখানে সর্বজন এরকম মানুষ আমরা পাবো কিনা, মানে কেন পাবো? এরকম মানুষ নিশ্চয়ই পাবো। আমরা পাবো কি পাবো না সেটা আসলে নির্ভর করে। বাংলাদেশে দেখেন আমাদের অবস্থা হয়েছে, আমরা ডিম আগে না মুরগি আগের ওই আলোচনাটা নিয়ে আমরা সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে, রাজনীতির সব ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে আমরা ওই আলোচনাটার প্রতি অনেক বেশি সময় ব্যয় করি। দেখেন এখন 2018 শেষে বা 2019-এর নির্বাচন, আমরা এখন আলোচনা করতে শুরু করেছি নির্বাচন কমিশন নিয়ে। এটি নিয়ে যে একটা আইনের যে দরকার ছিল সেই বিষয়টা আমাদের মোটামুটি ভাবে আলোচনায় নাই বললেই চলে। ওই যে ডিম আগে না মুরগি আগের জায়গাতে আমরা না, কিন্তু আলোচনা করি কি হবে? আপনি নিশ্চয়ই জানেন যে আইন যারা জানেন তাদের অনেকেই বলছেন যে রাষ্ট্রপতি যে অর্ডারটি দিবেন সেটি আইন, আলাদা করে আইনের দরকার নাই, সেটি বলেও দিয়েছে। সেটি ধরেন সব ক্ষেত্রেই হয়, কিন্তু আপনার একটি বিধান যদি থাকে এরকম যে এরকম একটি আইন, সেই আইন অনুযায়ী। হ্যাঁ, কে বলেছে এটা? একাধিক লোক বলেছে যে রাষ্ট্রপতির জন্য আলাদা আইন, রাষ্ট্রপতি যে অর্ডার বলেছে তাদের বোঝা উচিত আইনের অনেক ক্যাটাগরি থাকে। আমি শেষ করি খুব সংক্ষেপে যে এরকম একটা আইন করে তার ভিত্তিতে যদি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াগতভাবে যদি যাওয়া হতো তাহলে প্রশ্ন বা আলোচনা হয়তো কম করলে হতো। এখন যেহেতু আইন করা হয়নি, যেহেতু এখন সরাসরি আমরা রাষ্ট্রপতির কাছে গেছি, ডক্টর আসিফ নজরুল এবং সাদেকা হালিম দুইজনই এই ব্যাখ্যাটা দিয়েছেন, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল দিয়েছেন। আমার ধারণা এই যে আলোচনাটি আমরা এখন করছি, এই আলোচনাটা চলবে, বেশ কিছুদিন পর্যন্ত চলবে, এবং চলার পরে গিয়ে ওই যে শেখ সেলিমের যে কথা বললেন আলটিমেট রেজাল্ট হচ্ছে সেটা। ডক্টর আসিফ নজরুল যোগ করেছেন, অনেক কিছু ব্যাখ্যা দিয়েছেন, প্রত্যাশার কথা বলেছেন। রাষ্ট্রপতি ইচ্ছে করলে পারেন না, রাষ্ট্রপতি ইচ্ছা করলে এখানে পারার কোনো সুযোগ নেই। কারণ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে আপনি যদি তুলনা করতে যান, তিনি এসেছিলেন অন্য একটি জগৎ থেকে, আর আমাদের এখনকার রাষ্ট্রপতি বা এর আগে যারা রাষ্ট্রপতি ছিলেন তারা এসেছেন অন্য জায়গা থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদও মানে যেটি বলা হলো যে আওয়ামী লীগের শাসনামল থেকে যখন পরে তিনি গেছেন, তিনি তখন লতিফুর রহমান সাহেবের কথা শুনেছেন, তিনি তার ভিন্ন কিছু করেন না। না, ভিন্ন কিছু বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে যারা রাষ্ট্রপতি হিসেবে আছেন তারা তো কোন জায়গা থেকে এসেছেন, তারা তাদের রাজনীতির অবস্থানটা কি,
প্রধানমন্ত্রী বলবেন আর তিনি শুনবেন না বা তিনি সেই অনুযায়ী কাজ করবেন না, এই বিষয়গুলো ঠিক মানে বিশ্বাসযোগ্য কথা না। আমরা তর্কের জন্য তর্ক করতে পারি, আলোচনা করার জন্য আলোচনা করতে পারি। কিন্তু বিএনপি যে কারণে জোরটি দিচ্ছে, একটি তো ভনিতা তো দরকার, যে রাষ্ট্রপতিকে সামনে রেখে একটি অলংকারিক ভাবে তো দরকার। বিএনপির অবস্থান মানে থেকে কিন্তু আপনারা যদি এখনই এত নিরাশ হন, বিএনপির অবস্থান থেকে বিএনপি যেটা করছে আমি মনে করি রাজনৈতিকভাবে সঠিক কাজটি করছে। আমি পরবর্তী অংশের কথা বলছি, শুধু এখানে তো বিএনপির বা আওয়ামী লীগের ব্যাপার নয়, বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমারও তো ব্যাপার, ভোটের অধিকার তো আমারও, নির্বাচনে তো আমিও ভোট দিতে চাই, যাকেই ভোট দেই। এখন আমার ভোট বা বাংলাদেশে এখন নির্বাচন প্রক্রিয়া বা গণতন্ত্রের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় নির্বাচন কমিশন কেন একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, এখন আমি ক্ষমতায় আছি, আমি চাই না যে নির্বাচনটি সুষ্ঠু হোক, আমি সেই নির্বাচন চাই যে নির্বাচন আমি বিজয়ী হব। সুতরাং আমি কোনোভাবেই তো এই আন্তরিকতা, রাষ্ট্রপতি একটা উদ্যোগ নেবেন, ওটা তো আমি বিশ্বাসই করি না। সুতরাং আমি এটা করবো কেন? প্রফেসর সাদেক আলিম কি বক্তব্যের সাথে একমত? আমার কিছুটা মুর্তজা ভাইয়ের কথা ভালো ভালো লাগতেছে। না, অবশ্যই দেখেন, এটা তো 12তম নির্বাচন কমিশন গঠন হচ্ছে, তাই না? তা আমার অনুযোগ ডক্টর আসিফ নজরুল উনি বলেছেন যে এটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে পারেন, নিতে যদি পারেন, এবং উনি যেভাবে ওনার মন্তব্যটা করেছেন যে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত যতগুলি পরামর্শ দিচ্ছে, যে বিষয় দিচ্ছে, সেগুলো হয়তোবা মানে ওনার দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে ওনার মন্তব্যে সেটা সবই আমাদের দেশের কল্যাণের বিপরীতে যাচ্ছে, কল্যাণ কিছু হয়নি। কারণ এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু দেশের যুদ্ধাপরাধী বিচার হচ্ছে, অনেক কিছু হয়েছে। আমি যদি একটু গোলাম মুর্তজা ওই প্রসঙ্গটাতে আসি, যে আওয়ামী লীগের দরকার কি সুষ্ঠু নির্বাচন করার, খারাপ নির্বাচন করে আরো ক্ষমতা থাকবে, অসুবিধা কি? না না, আওয়ামী লীগ তো বলেনি। আওয়ামী লীগ কি 2013 সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেয়নি? উদ্যোগ নিয়েছে, এবং আজকে যে আমরা কয়েকদিন মধ্যে 5 জানুয়ারি আসছে, আমরা তো সেই 5 জানুয়ারিতে তো যদি আজকে যেমন ওনারা বঙ্গভবনে গিয়েছেন, তাহলে 2013-তে তো 5 জানুয়ারিতে ওনাদের গণভবনে যাওয়ার কথা ছিল, তো সেই আমন্ত্রণ তো ওনারা প্রত্যাখ্যান করেছিলেন, তাই না? তো এখন একটা সুযোগ তো এসছে, এবং ওনারা কিন্তু আমাদের প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের সাথেও কিন্তু বেগম খালেদা জিয়া দেখা করেছিলেন। তো আজকে যেমন ওনাকে হাস্যজ্জ্বলভাবে দেখা করতে দেখা গেছে, সেটা তো আমরা দেখেছিলাম। উনি একজন বড়, কিন্তু সেই সময় তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতেন, সেই তত্ত্বাবধায়ক সরকারই তার দাবি ছিল, নির্বাচন কমিশনে তিনি কিছু বলতে চান না, কিছু বলতে চাননি। কিন্তু আজকে উনি সেখান থেকে সরে এসে ওনারা বলছেন যে এটা সহায়ক সরকারের নেতৃত্বে ওনারা একটি নির্বাচন কমিশন চাচ্ছেন, যেখানে একটা মানে পদ্ধতিগতভাবে ওনারা কিছু ব্যাপার বলেছেন। ওনারা 13 দফা দাবি প্রস্তাব করেছেন, এবং ওই 13 দফা দাবিগুলো যদি দেখা যায় পুঙ্খানুপুঙ্খ রূপে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় অস্পষ্টতা আছে। আচ্ছা, কিছু কিছু জায়গায় অস্পষ্টতার কথা বলছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে প্রফেসর আসিফ নজরুল, আপনি নিশ্চয়ই জানেন যে বাছাই কমিটি কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে গঠন করা হবে, এবং এখানে একটু বলতে চাইবো পরে আর কি। জি অবশ্যই, বাছাই কমিটি মূলত 3টি বিষয় নিয়ে, আরপিও সংশোধন এবং নির্বাচন কমিশন শক্তিশালীকরণ, নির্বাচন কমিশন গঠন এবং বাছাই কমিটি গঠন, 3টি বিষয়ে বিএনপি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। আজ বেগম জিয়া যে প্রস্তাবটি মহামান্য রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছিলেন, এই প্রস্তাবগুলির মধ্যে আপনি কোনগুলি শক্তির দিক দেখেন এবং কোনগুলি একটু দুর্বলতার দিক দেখেন, যেগুলি আসলে কাজ করা যায়, সেটি নিয়ে আমরা একটু শুনবো আপনাদের কাছে। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে জানতে চাইছিলাম যে যেভাবে বাছাই কমিটি করা হবে, যেভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং যেভাবে আরপিও সংশোধনের কথা বলা হয়েছে, তার মধ্যে আপনি কি দুর্বলতা দেখতে পাচ্ছেন, কোনটি শক্তির দিক আপনার কাছে মনে হচ্ছে? আচ্ছা, আমি প্রথমেই বলি যে যেভাবে বলা হয়েছে আমি জানি না, আমি দেখি না এখনো বিএনপির প্রস্তাব। আমি মুর্তজার বক্তব্যের সূত্র ধরে বলি, এই যে এই সমস্ত আলোচনা হচ্ছে, এটা একটা ফিল গুড ফ্যাক্টরের জন্য। আলটিমেটলি যতক্ষণ না পর্যন্ত আমাদের সংবিধানের প্রত্যাশা মতো একটা আইন করা না হবে, ততদিন পর্যন্ত এই নির্বাচন কমিশন নিয়োগ, নির্বাচন কমিশনকে আপনার শক্তিশালীভাবে করার যে প্রাথমিক সোপান, সেটা নির্মিত হবে না। এখন আমি আপনার বক্তব্যের সূত্র ধরে বলি, যখন আপনি বলেছেন যে কেউ কেউ বলেছে যে প্রেসিডেন্ট যে আদেশ দেবে সেটাই আইন। দেখেন, আমাদের লতে অনেকগুলো কথা আছে, ইন্টারন্যাশনাল ল, একটা বলে হার্ড ল, একটা বলে সফট ল। এখন কেউ যদি যুক্তির খাতিরে বলতে যায় প্রেসিডেন্ট আদেশ দিয়েছে এটা একটা আইন, হ্যাঁ এটা আইন, এটা অত্যন্ত নিম্ন শ্রেণীর একটা সফট ল, যেখানে কনস্টিটিউশন কি, আপনার কনস্টিটিউশনের প্রত্যাশা কি এটা? আপনি তো মানে কনস্টিটিউশন নির্মাণের সাথে জড়িত ছিলেন না, আপনি কমন সেন্সে বলেন তো, যখন বঙ্গবন্ধুরা, তাজউদ্দিন সাহেবরা যখন এই আইনটা করেছিল, ওনারা কি এটা প্রত্যাশা করেছিলেন যে প্রেসিডেন্ট আদেশ দিতে ওইটাই আইন? নাকি ওনারা প্রত্যাশা করেছিলেন যে আইন বলতে আমরা যেটা বুঝি, সারা পৃথিবীতে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আইন বলতে 99% ক্ষেত্রে একটা জিনিস বোঝানো হয়, সেটা হচ্ছে পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন, যেটাকে আমরা অ্যাক্ট বলি। এমনকি প্রেসিডেন্ট যে আইনটা করে, অর্ডিন্যান্স, প্রেসিডেন্ট যে আইনটা করে, সেটা পার্লামেন্ট কর্তৃক র্যাটিফাই হতে হয়। আমি শুধু একটা বিষয় জানতে চাই, প্রেসিডেন্টের আদেশ কি র্যাটিফাইড হয় পার্লামেন্টে? রাইট, তাহলে এটা কেন আইন হবে? আমি যেটা জানতে চাইছিলাম যে
সরকার এখন এত বড় একটা মেজরিটি নিয়ে আসছে, সে তো ইচ্ছা করলেই একটা আইন করতে পারে, এবং সেই আইনটাকে আমরা এত মহান করে দেখছি কেন? সেই আইনটা হলে আমাদের অনেকগুলি আমি তো শুধু এই সরকার নিয়ে আলোচনা করছি না, না, যে কোনো সরকারই, সরকার যদি তার নির্বাচন কমিশন করার ক্ষেত্রে আইনের শব্দ তো শব্দই, শুধু সেগুলি করেই তো এগুলি ফিটিং করতে সরকার হবে। যখন আইন করবে তখন আপনি আইনের লঙ্ঘনটা চোখে আঙুল দিয়ে দেখাতে পারবেন। আইন লঙ্ঘন করবে না, যখন কাজী রকিবউদ্দিনকে আইনের মাধ্যমেই নেওয়া সম্ভব। রকিবউদ্দিনের আইনের মাধ্যমে রকিবউদ্দিন তো বেগম জিয়ারই এত সাপোর্ট। আমি তো রকিবউদ্দিন বলছি না, আপনি যখন একজনকে আপনি যদি পার্টিকুলার রকিবউদ্দিন বলেন, না, আমি বলছি রকিবউদ্দিনকে নেওয়া সম্ভব, কিন্তু বাকি যারা ছিল তাদের হয়তো নেওয়া সম্ভব ছিল না। কিন্তু আপনার কথা শুনে আপনি মনে হচ্ছে যখন তাহলে তো আপনি তো সব আইন বাদ দিয়ে দেন। না, না, আপনার কথা শুনে মনে হচ্ছে আইন হলে আর এটা সম্ভব না। যদি আপনি মনে করেন সারা পৃথিবীতে আইনের ইতিহাস হচ্ছে কয়েকশো বছরের, আপনি যদি মনে করেন আইন না করে সবকিছু করার সময় বাদ দিয়ে দেন, তাহলে আমরা আইন করি কেন? তাহলে আমরা কেন রুল অফ ল এর কথা বলি? আপনি যেভাবে বলছেন এটা সম্ভব। আমরা তো একটা কথা বলি, আপনি একটা যখন আইন থাকে, আপনি আইনের লঙ্ঘন করে ম্যানুভারিং করে চালাকি করে একটা জিনিস করতে পারেন, কিন্তু এটা চ্যালেঞ্জ করা যায় যদি সেরকম জুডিশিয়ারি থাকে। আপনি যখন আইন না করেন তখন তো কোনো স্বচ্ছতা নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, কিচ্ছু নাই। আপনি যদি আইনের মাধ্যমে একটা লোককে অত্যাচার করেন, আমরা মেনে নিয়ে আছি, ঠিক আছে, আইনের মাধ্যমে করেছে, এটাই হচ্ছে আইনের মাহাত্ম্য। আপনি যদি রুল অফ ল এর কথা বলেন, আপনি কনস্টিটিউশনে, এটা বঙ্গবন্ধুদের প্রণীত আইন, ওনারা বলে গেছে আইন মোতাবেক একটা আইন করতে হবে ইলেকশন কমিশন করার জন্য। এটা তো আমার আপনার কথা না, এটা তো কোনো সামরিক ডিক্টেটরের কথা না, এবং সেখানে আমরা কমনলি বুঝি আইন বলতে বোঝা হচ্ছে এটা। এখন আপনি যদি থিওরিটিক্যালি এটা ধরতে চান যে চাইলে তো সবই করা যায়, চাইলে কি না করা যায় দেশে, চাইলে জলযন্ত্র মানুষকে উধাও করে দেওয়া যায়, চাইলে রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলা যায়। এই দেশে তো বহু ঘটনা ঘটেছে, অদ্ভুত ঘটনা। আমি তো চাইলের কথা নেই, আমরা তো এখানে বেআইনি নিয়ে আলোচনা করতে চাইনি, আমরা আইনি নিয়ে আলোচনা করতে চাই। আমি মনে করি আমাদের প্রথম যে কর্তব্য, সেখানে আমরা মারাত্মকভাবে ফেল করেছি। এটাকে ক্যামুফ্লেজ করার জন্য, এখন যদি ক্যামুফ্লেজটা যদি ভালোভাবে করতে হয়, তাহলে রাষ্ট্রপতিকে একটা ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপতির মতো কাজ করতে হবে। ওনার এই ব্যক্তিত্ব আছে কিনা, ওনার কাছে এটা প্রত্যাশা করা যায় নাকি, সেটা নিয়ে আমার প্রচন্ড সন্দেহ রয়েছে। এটা উনি চাইলে করতে পারেন, চাইলে করতে পারেন। ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপতির একটি সংজ্ঞা দেওয়া উচিত আসলে। ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপতির সংজ্ঞা শাহাবুদ্দিন সাহেব ছিল, আর কেউ না। পরবর্তীতে আমরা শাহাবুদ্দিন সাহেবেরও তো আমরা, সেটা আপনাদের কাছে মনে হয়, আমার কাছে মনে হয় ওনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপতি কেউ আসে নাই। আপনাদের কাছে মনে হয়, খালিদ প্রোগ্রামের সময় বললো লতিফুর রহমানের কথা শুনতে, উনি লতিফুর রহমানের কথা শুনবেন না তো কার কথা শুনবেন? সাংবিধানিকভাবে তার কথাই শুনতে হতো, তার কথাই তিনি শুনেছেন। আমি তার মধ্যে কোনো বিরত্ব দেখি নাই। এটা বিরত্ব না, এটা তার কথা শুনতে হতো, তার কথা আমি তো ওখানে বিরত্ব দেখি নাই। আপনি যদি বিরত্ব শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার কথা কেন? না, উনি ওনাকে যে ড্রাফট আইন দেওয়া হয়েছে, উনি উনার বিচার বিবেচনা বোধ করে কাজ করেছেন। উনাকে আমি সেই ব্যক্তিত্বটা মনে করেছি, উনাকে আমি ব্যক্তিত্ব দেখেছি, 90-তে উনি ব্যক্তিত্ব দেখিয়েছেন, উনি স্ট্রং মানুষের মতো কাজ করেছেন। এখন আপনি যদি উনি অন্যরকম প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, তো 91-এ তো উনি শেখ হাসিনার প্রেসিডেন্ট ছিলেন, সেখানে থেকে 96-এ শেখ হাসিনার প্রেসিডেন্ট থেকে উনি যদি এমন কোন কাজ করেন যেটা আওয়ামী লীগের মতো এত বড় দল অসন্তুষ্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি প্রুফ, কনক্লুসিভ প্রুফ না যে একটা লোকের ব্যক্তিত্ব আছে। আপনি এখন ইন ডিটেইল অ্যাড্রেসে যেতে পারেন, আপনারা যদি ডিসকাউন্ট করেন এর ব্যক্তিত্ব না, এর ব্যক্তিত্ব, তাহলে তো কেউই কিছু নাই। না, মানে আমি মনে করি বাংলাদেশে যারা প্রেসিডেন্ট হয়, আমি আপনাকে আমার চরম বিশ্বাস থেকে বলি, বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি যাদেরকে প্রেসিডেন্ট বানায়, উইথ ফিউ এক্সেপশন, শাহাবুদ্দিন আহমেদকে শেখ হাসিনা প্রেসিডেন্ট বানিয়েছেন, এটা একটা অসাধারণ কাজ উনি করেছেন, দ্যাট ওয়াজ দ্য অনলি এক্সেপশন। বাকি যাদেরকে বানায় তারা ওনাদের ইচ্ছার দাস লোককে বানায়। ইয়াজউদ্দিনকে ইয়েসুদ্দিন বলেন, প্রত্যেকটা প্রেসিডেন্ট ইয়েসুদ্দিন, এটা আমি বিশ্বাস করি না। ইয়েসুদ্দিনই হওয়ার কথা সাংবিধানিকভাবে, তার নো। আপনি যদি আম্বেদকরের বই পড়েন, আমি একটু জনাব গোলাম মুর্তজার কাছে যাই। মুর্তজা ভাই, আমি আবারও ওই যে প্রস্তাবটি, বিএনপি যে প্রস্তাব, তার ভালো মন্দ আপনি দেখেছেন কিনা সেটি একটু আপনার কাছে জানতে চাইবো। আরেকটি বিষয় আমার একটু কৌতূহল আছে, যে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন, 5টির ক্ষেত্রে চিঠি দিয়েছেন, আওয়ামী লীগের সাথে কথা বলার তিনি এখনো বলছেন না, বা চিঠি দিয়ে কবে কথা বলবেন জানেন না। এটি কি কারণে, আপনার কি মনে হয়? আমি আসলে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে জানতে চাইছিলাম, তারা আমাকে কোনো ভালো উত্তর দিয়েছেন না। এটার একটাই কারণ হতে পারে, যেহেতু সরকার প্রধানমন্ত্রী আবার দলেরও যিনি প্রধান, সেই হিসেবে যেহেতু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজটি করতে হবে তাকে শেষ পর্যন্ত, সেই কারণে হতে পারে এটা একটি কারণ যে দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে হয়তো কথা বলাটা এখনো তিনি ভাবছেন না, আবার ভাববেন না সেটাও সেই সময় এখনো পার হয়ে যায়নি। সুতরাং এই জায়গাতে আমাদের আসার সময় আসেনি, মানে সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। আর বিএনপির প্রস্তাবের ভালো মন্দ, আমার কাছে মনে হয় যে বিএনপির প্রস্তাবের ভালো মন্দ নিয়ে আলোচনাটা আমার কাছে ঠিক অতটা জরুরি না। জরুরি না তার কারণ কি? জরুরি না তার কারণ বিএনপি 13টি প্রস্তাব দিয়েছে, বা
1300 প্রস্তাব দিয়েছে বা 3টি প্রস্তাব দিয়েছে। এখন বিএনপি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো নিয়ে একটা আলোচনা বা পর্যালোচনা হবে। বিএনপির কোনোটাই এমন কোনো কংক্রিট প্রস্তাব না যে এটা করতে হবে, এটা না করলে ওটা হবে না, ক করতে হবে না হলে খ হবে না, খ করতে হলে না হলে খ হবে না। এই কারণে এই প্রস্তাবগুলো আমার কাছে অত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে যে যেহেতু আমাদের রাজনীতিতে আলোচনার পথ একেবারে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল, সেই আলোচনাটি শুরু হচ্ছে, এইটা একমাত্র ইতিবাচক দিক। তাছাড়া এই আলোচনার থেকে যে প্রক্রিয়াতে গঠন হবে, আমি আগের বক্তব্যে বলেছি যে এই জায়গাটিতে আমি খুব বেশি আশাবাদী নই, খুব বেশি একেবারেই আশাবাদী নই। আর আইনের কথা আপনি যেটা বলছিলেন, দেখেন আইন থাকা আর আইন না থাকা, নিশ্চয়ই আইনের মধ্য দিয়ে সব কিছু করা যায়, কিন্তু আইন থাকলে যেটা সুবিধাটা হয়, আমরা বলতে পারি যে আইনের ওই জায়গাতে এই জায়গাতে লঙ্ঘন করা হয়েছে, এটি বাদ দিয়ে এই কাজটি করা হয়েছে। এখন ঠিক আছে বললাম, তো বললে কি হবে, সরকার শুনলো না, হ্যাঁ সরকার নাও শুনতে পারে, বলার পরেও সরকার নাও শুনতে পারে, কিন্তু সেটার পক্ষে সরকারের জন্য কথা বলাটা এক ধরনের বিব্রত করা হয়। ওই সমস্ত জায়গাতে যেটা হয়, সরকার যারাই থাকুক তারা চেষ্টা করেন তুলনামূলকভাবে আইনকে কি করে রক্ষা করে একটু কাজটা করা যায়। এই কারণেই এই যে 45 বছর ধরে আমরা যে আলোচনাটি করলাম না বা আইনটি করলাম না, এটি হচ্ছে যখন যারা ক্ষমতায় থাকছেন তারা সম্পূর্ণরূপে সবকিছুকে বাইপাস করে নিজের ইচ্ছে অনুযায়ী কাজ যাতে করা যায়, ওই পথটি সব সময়ের জন্য খোলা রাখার জন্যই তারা আইনের কোনো বাধ্যবাধকতার মধ্যে যেতে চান। প্রফেসর সাদেক আলেম যে কোনো লোককে যাতে নিয়োগ দেওয়া যায় সেই জন্য আইনের কোনো কাঠামোর মধ্যে থাকতে চাইছে না, এবং এই কারণেই এতগুলি সরকার, যেটি প্রফেসর আসিফ নজরুল বলছেন, গোলাম মুর্তজা বলছেন, দেখুন আইন অবশ্যই বাঞ্ছনীয়, কেননা 45 বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা অর্জন করেছি, একটা সাংবিধানিক কমিশন। আপনি যদি তাকান শ্রীলঙ্কার দিকে, সেখানেও কিন্তু তারা আপনার একটা কনস্টিটিউশনাল কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশনটা গঠন করে, বা সাউথ আফ্রিকাতেও কিন্তু একটা সুপ্রিম বডি আছে। বাংলাদেশে যেটাকে আমরা বলছি হয়তো বা ছোটখাটো ভাবে পরিসরে একটা বাছাই কমিটি হচ্ছে। এখন সরকার আইনটি করছে না কেন, আপনার কাছে কি মনে হয়? সেটা সরকার আইন করছে না কারণ সেটা সরকারের একটা নিশ্চয়ই এক্সপ্লেনেশন তারা দিচ্ছেন। তারা তো বলছে যে রাষ্ট্রপতি, যেটা আপনি সংবিধান ধরেই আপনি কথা বলছেন, না সেই সাংবিধানিক ভাবে রাষ্ট্রপতি যেভাবে করে যাচ্ছে, এটা যে 12তম নির্বাচন কমিশন, এটা সংবিধান অনুযায়ী গেলে একটা আইন লাগে, কিন্তু যে রাষ্ট্রপতির যে ক্ষমতাটুকু যেটুকু আছে সেটাকে তারা একটা কনভিকশন হিসেবে আমরা নিচ্ছি। আমরা তো আইনটা অবশ্যই জনগণের জন্য, এবং এখানে যারা স্টেক হোল্ডার। আপনি কি এই বক্তব্যের সাথে একমত যে আসলে যে কোনো সময় যে কোনো লোককে যাতে এখানে করা যায় সেই জন্য আইনের কাঠামো আমি সেভাবে মনে করি না। আমি যদি ধরেন আইন হলো হাইপোথেটিক্যালি স্পিকিং, তাহলে যে সদস্যগুলি আসবে তাদের সাথে এদের এখন যে বাছাই কমিটির মধ্যে আসবে সেখানে এমন কি পার্থক্য হবে সেটা আমি ঠিক জানি না। কেন না আমি সারকামস্টেন্স দিয়ে বুঝি আইন করা সরকারের জন্য অলাভজনক বলে সরকার মনে করছে, সেটা বা ক্ষতিকর যদি মনে করেন করছে, সেজন্য আইন করছে না, সরকার যেগুলি লাভ কিন্তু করে, সেটা তো আপনার হাইপোথেসিস। কিন্তু কথাটা হচ্ছে যে আমার ডিডাকশন রাদার, হ্যাঁ রাদার হোয়াটএভার ইট ইজ, ইস্যু ইজ দ্যাট যে আপনি যদি আইন করে যাকে আনতে পারেন, আর যেটা আইন ছাড়া কনভিকশনের মাধ্যমে যেটা হচ্ছে বা যে প্রস্তাবগুলো দিয়েছে, কারণ আপনার 13 দফার মধ্যে কিন্তু ওই আজকে আমরা দেখছিলাম যে জাতীয় পার্টি নাকি শুধু বলছে যে আইন করতে হবে, আর কোন দল এখনো আইনের দাবিটি সেভাবে আনেনি, কারণ মূল দাবিটি দূরে সরে যাবে। সেই কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ কখন আসবে আলোচনায়, উনি তো বলেছেন যে আজকে মাত্র সূচনা হয়েছে, একটা ডায়ালগ শুরু হয়েছে, অর্থাৎ কিন্তু প্রথম 5টি দলের মধ্যে আওয়ামী লীগ পড়লো না, প্রথম 5টি দলের মধ্যে আওয়ামী লীগ পড়লো না, কারণ মানে কি ক্রাইটেরিয়ানে কোন 5টি দলকে ডাকা হয়েছে আমি বুঝতে পারি নাই। আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ তো আসবেই পরবর্তীতে, আওয়ামী লীগ যে আসবে না ঘোষণা করে দিলেও হয়তো, মানে বুঝতাম ঘোষণা তো করে দেন যে আওয়ামী লীগ আসবে নাকি। আমার হাইপোথিসিস হচ্ছে আওয়ামী লীগের সাথে আলোচনা করা দরকার নেই। আপনারা দেখেন এই যে 13 দফা দাবি যেটা করেছে, সেটা তো রাষ্ট্রপতির এখান থেকে আজকে যে প্রেস ব্রিফিংটা এসছে সেখানে তারা বলেছে যে আমরা এটাকে পজিটিভলি গ্রহণ করে, এটা আমরা চিন্তা ভাবনা করব, এটা আমরা শেয়ার করব এবং আমরা দেখবো। আপনি দেখেন হ্যাঁ গত কথা, কিন্তু এখানে তো জাতীয় ঐক্যমত যে করে তারা নির্বাচন করতে চাচ্ছে, সেখানে অর্থাৎ 72 থেকে যে সকল রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময় সংসদে নিবন্ধিত বা পরবর্তীতে প্রতিনিধিত্বকারী হিসাবে এসেছে, অর্থাৎ 75 পরবর্তী তাদেরকে নিয়ে, অর্থাৎ এখানে জামাতের প্রশ্নটা পরিষ্কার হয়নি, ফ্রিডম পার্টির প্রশ্নটা পরিষ্কার হয়নি। এই প্রশ্নগুলিকে প্রফেসর সাদেক আলেম যে প্রশ্নগুলি তুলছেন, প্রফেসর আসিফ নজরুল, আপনি এগুলিকে গুরুত্বপূর্ণ মনে করেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনাকে একটু শুনতে চাই যে আপনি কি এগুলিকেও অগুরুত্বপূর্ণ মনে করবেন কিনা, এবং যদি নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কি বিষয়ে আইন ছাড়া আর কোন বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে সেটি আপনার কাছে একটু শুনতে চাই। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে জানতে চাইছিলাম
আমি খালেদ বরং আমার একটা মানে স্বনির্বাচিত প্রশ্নের উত্তর দেই। আমার কাছে মনে হচ্ছে কি আমাদের এখানে দুইটা ক্রাইসিস আছে। দেখেন, আমি মুর্তজার সাথে একমত, সাদেক আপার সাথে একমত। বিএনপি জাতীয় পার্টি কে কি প্রস্তাব দিল এগুলো আসলে আলটিমেটলি ম্যাটার করে না। তার চেয়ে অনেক বেশি ম্যাটার করে প্রধানমন্ত্রী আসলে প্রেসিডেন্টের আসলে কতটুকু ক্ষমতা আছে, প্রেসিডেন্টের আসলে কতটুকু সদিচ্ছা আছে, এই আলোচনাটা। কারণ এটা তো উনাকে সেন্টার করে আমরা আবৃত হচ্ছি। আমি মুর্তজার সাথে একমত, এটা দেখতে ভালো লাগে, একটা ফিল গুড ফ্যাক্টর আলোচনা হচ্ছে, দেখতে আমরা সবাই সবসময় শান্তি চাই, দেখতে ভালো লাগে। কিন্তু এখানে দুইটা জরুরি প্রশ্ন, একটা হচ্ছে রাষ্ট্রপতির কি ক্ষমতা আছে কিনা। আমি এটা এত বিশেষভাবে ব্যাখ্যা করছি এই জন্য, রাষ্ট্রপতি কিন্তু কিছু করার আছে। যেমন ধরেন, আমি যদি আজকে রাষ্ট্রপতি হতাম, হাইপোথেটিক্যাল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা বোঝানোর জন্য আর কি, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি করতাম কি, যেই দলগুলো আমার সাথে আলোচনা আসতেছে, যেই জিনিসগুলো আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে, আমি প্রেস রিলিজ করে বলতে দিতাম যে আমার কাছে ফর এক্সাম্পল সার্চ কমিটির প্রস্তাবটা যৌক্তিক মনে হয়েছে। আপনি দেখেন বঙ্গভবন থেকে যে প্রেস নোটটা ইস্যু করা হয়েছে, এখানে বলা হচ্ছে এটা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। রাইট, সহায়ক ভালো শব্দ, কিন্তু ইজ নট ভেরি মানে স্পেসিফিক, ভেরি ফোর্সফুল। তারপর ধরেন উনি বলছে বঙ্গভবনে প্রেস নোট দিয়েছে, তাও আমি এটা পজিটিভ সেন্সে দেখছি। আজকে আলোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছে। কিন্তু আমার মনে হয় কি রাষ্ট্রপতির করার আছে কি, উনি তো রাষ্ট্রের অভিভাবক। রাষ্ট্রপতি যদি সবার সাথে আলোচনা করেও সাংবাদিকদের যদি একটা দেয়, আমার কাছে বিভিন্ন দলের সাথে কথা বলে এই জিনিসগুলোকে খুব যৌক্তিক মনে হয়েছে, উনি যদি এটা বলে দেয়, তাহলে রুলিং পার্টি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, রুলিং পার্টির পক্ষে রাষ্ট্রের অভিভাবক বলেছে এটা যৌক্তিক, এটাকে ইগনোর করা, এটাকে ডিফাই করা, এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা খুবই কঠিন হয়ে যায়। এবং উনি যদি এটা করে, এটা তো সংবিধান লঙ্ঘন না। উনি বলবে আমার কাছে মনে হয়েছে, উনি তারা চাপাই দিচ্ছে না, এবং এটা প্রধানমন্ত্রী মানতে বাধ্যও না। আমি বলতে চাচ্ছি কি, একটা এক্সাম্পল হিসাবে যে এই ধরনের রোল রাষ্ট্রপতিরা পালন করতে পারে, কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে এরকম রোল পালন করতে দেখি না। আমরা একবার ভি চৌধুরী সাহেবকে উনি শহীদ জিয়ার মাজারে কবর দিতে যায়নি দেখে ওনার বাড়ি ঘর পোড়ায় ওনাকে দৌড়াইতে হয়েছে, এই অবস্থা করে ফেলে দলগুলা। আমি আপনাকে কেন বিএনপির এক্সাম্পলটা টানলাম, আমি মনে করি এই ক্ষেত্রে যে রাষ্ট্রপতিকে একদম ইচ্ছার দাস বানায় রাখার ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই, উইথ দ্য এক্সেপশন অফ শাহাবুদ্দিন আহমেদ, ওটা বাদে, ওটা আমি আওয়ামী লীগের একটা পজিটিভ পয়েন্ট হিসেবে মনে করছি। ফলে আমার দুইটাই কথা, একটা হচ্ছে রাষ্ট্রপতি আসলে করার আছে, ওনার ব্যক্তিত্ব দিয়ে, অন্তর্নিহিত ভ্যালুজ দিয়ে, কনস্টিটিউশনাল কনভেনশন দিয়ে ওনার করার আছে। আর আমার সেকেন্ড কনক্লুশন হচ্ছে, আমি রাষ্ট্রপতির কাছে এটা প্রত্যাশা করি না, কারণ আমি মনে করি না যে আমাদের যারা পলিটিক্যালি রাষ্ট্রপতি অ্যাপয়েন্টেড হয় বিএনপি আমলে এবং আওয়ামী লীগ আমলে, তাদের অনেক মানে ওই পরিমাণ ব্যক্তিত্ব নাই। জনাব গোলাম মুর্তজা, আমি আরেকটি বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, যে প্রস্তাবিত নাম যদি আগে প্রকাশ হয়, যেটি সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আশা করছে যে অনুসন্ধানী সাংবাদিকতারা তার খোঁজ খবর নেবেন, সেই ক্ষেত্রে যোগ্য লোক পেতে সুবিধা হবে, নাকি না মানে যোগ্য লোকরা একটু ভয় পাবেন, একটু আড়ালে চলে যাবেন? না, যোগ্য লোক ভয় পাবেন, আড়ালে চলে যাবেন সেটা নয়, আমি সেটা মনে করি না। কিন্তু নাম প্রকাশ হয়ে গেলে যেটা হবে, ইতিবাচক নেতিবাচক দুটি দিক আছে। নাম প্রকাশ হয়ে গেলে যেটা হবে, একজনের নাম প্রকাশ হয়ে গেল, নাম প্রকাশ হওয়ার পরে তখন তাকে নিয়ে একটা তর্ক বিতর্ক আলোচনা চলতে থাকবে। এবং এখানে পজিটিভ দিক যেটি, যে সত্যি সত্যি যদি আন্তরিকতার সঙ্গে ওই নামগুলো বাছাই করা হয়, তাহলে যদি তাদের পরিচিতি আসে, তাহলে এর মধ্যে খারাপ কোনো দিক আছে বলে আমি মনে করি না। আর নাম প্রকাশ না করে হঠাৎ করে আমরা জানলাম যে এই তিনজন অমুককে প্রধান নির্বাচন কমিশনার, আরো সঙ্গে 3জন বা 4জন এই নির্বাচন কমিশনার, এবং সেখানে যদি কোনো প্রশ্ন থাকে আগের থেকে যেটা আলোচনা করা গেল না বা আলোচনা হলো না, তখন আর কিছু করার থাকে না। দেখেন এই নাম প্রকাশ করা না করার ক্ষেত্রে দেখেন আমাদের যুদ্ধাপরাধ মানে মানবতা বিরোধী অপরাধের বিচারের ট্রাইব্যুনাল গঠনের সময় যে একজন বিচারপতির প্রসঙ্গ এসেছিল, যখন নিয়োগ দিয়ে দেয়া হলো তারপরে জানা গেল যে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকাটা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে। যদি আগের থেকে আলোচনা হতো তাহলে কিন্তু এটি তার নিয়োগ পাওয়াই সম্ভব ছিল না। এটা এর পজিটিভ দিক। আর এই জায়গাটিতে আমার অন্য জায়গায় যে বক্তব্য, আমার বক্তব্যটি খুব হতাশার হচ্ছে। আমার নির্বাচনকে দেখা, রাজনীতি দেখা, বাংলাদেশের এই জায়গাটিতে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বলে বাংলাদেশে আসলে কোনো নির্বাচন কমিশনই নির্বাচন সুষ্ঠু করতে পারে না। নির্বাচন সুষ্ঠু করার মানে ক্ষমতা আছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে সেটার প্রয়োগ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সরকার চায় যে নির্বাচনটি সুষ্ঠু বা গ্রহণযোগ্য হোক। সেটি আপনি শামসুল হুদা কমিশনের আমরা এত প্রশংসা করি যে সবচেয়ে ভালো নির্বাচন কমিশন, সেই শামসুল হুদা কমিশনের যিনি মানে শামসুল হুদা সাহেব নিজেও কিন্তু বলেছেন যে সরকার ওই সময় চেয়েছিল বলেই আমরা নির্বাচনটি সুষ্ঠু করতে পেরেছি। আর এখনকার নির্বাচন কমিশন বলেন, রকিব সাহেবের কথা বলেন, তারপরে বা আগে বা যখনকার কথাই বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না মোটামুটি ভাবে নির্ভর করে হচ্ছে বিষয়টি যে যখন ক্ষমতায় যারা আছেন তারা চাচ্ছেন কি চাচ্ছেন না। সুতরাং এতটাই কি সহজ?
মানে আমার কাছে এতটাই সহজ মানে আজীবন ক্ষমতায় থাকার এই রেসিপি থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসবে কেন? আসলে আমি এই প্রশ্নটি আগেও অধ্যাপক সাদ্দেক হালিমকে বলছিলাম যে বিশেষ করে বেরিয়ে আসবে কি আসবে না সেটা আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত। আমার বক্তব্য, বাংলাদেশে যে প্রক্রিয়াতে নির্বাচন হয়, যে প্রক্রিয়াতে প্রশাসন নিয়ন্ত্রণ হয়, যে প্রক্রিয়াতে একটি রাজনৈতিক সরকারের প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ থাকে, সেই প্রক্রিয়াতে আমাদের নির্বাচন কমিশনের এখন যে প্রক্রিয়াতে চলে তাতে সরকার যা চাইবে সেই অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে। এ যাবৎকালে দেখা অভিজ্ঞতা আমাদের তাই বলে। প্রফেসর সাদেক হালিম কি মনে করেন যে আসলে এর বাইরে কি আসলে সরকার যেতে পারবে? আমরা একটা বিরতি নিয়ে ফিরি, বরং আমরা একটু বড় করে শুনি। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে এটি খুবই ভালো উদ্যোগ, আওয়ামী লীগের তো তাই করা উচিত, যে মানে সে তো তাই হয়তো করবে, যে এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার হোয়াইট। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়েও পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। বরফ দিলে ভীষণ শিরশির করে, কারণ আপনার দাঁত হয়তো খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পেপসোডেন্ট প্রো সেনসিটিভে আছে HAP, যা দাঁতের সংবেদনশীল অংশকে মেরামত করে, দীর্ঘ সময়ের জন্য অস্বস্তির বিরুদ্ধে সুরক্ষা দেয়। বরফ দেয়া ড্রিঙ্কস আপনার শিরায় পৌঁছায় না। পেপসোডেন্ট প্রো সেনসিটিভ। শীতকাল 25% পর্যন্ত কোমলতা কেড়ে নিয়ে ত্বককে রুক্ষ করে দেয়, তাই যে কোনো আঁচড়েই হয়ে যায় দাগ। ভ্যাসলিন ডিপ রিস্টোর মাইক্রো ড্রপলেটের সাথে রুক্ষ ত্বককে ময়শ্চারাইজ করার মাধ্যমে সুস্থ করে। আজই স্ক্র্যাচ টেস্ট করে দেখো। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেলস। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডস এর অঙ্গীকার। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়েও পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। মেকআপ করার লুক আজকাল সারাদিন দরকার। কেন? ফুল ডে ক্লিক করো, পোস্ট করো, কিন্তু সারাদিন মেকআপ ম্যাডাম, ত্বকের কি হবে? রিল্যাক্স, এখন মেকআপ করার লুকের জন্য নো মেকআপ, শুধু ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম, ফেয়ারিশ ক্রিম যা দেয় মেকআপের ফিনিশ। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি বেবি ক্রিম। যাও লাইফ বয় দিয়ে গোসল করে নাও। লাইফ বয় না, সিলভার দিয়ে গোসল করো। সিলভার গোসল কানেকশন কি? আমরা বাচ্চাদের সিলভারের চামচ দিয়ে খাওয়াই কেন? কেন? কারণ সিলভার দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। এজন্য নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার, যা দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়েও পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। আজ ফেয়ার অ্যান্ড লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যাক। মুখের এক পাশে ফেয়ার অ্যান্ড লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম, আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার অ্যান্ড লাভলি আনবিটেবল। ফেয়ার অ্যান্ড লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। এমন করতো কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মি চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মি চেক। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিম বার, এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে, মাত্র 1 ঘষাতেই। ছাই বা গুঁড়া সাবানের তুলনায় ভিম বার থালা বাসনের তেল চর্বি পরিষ্কার করে দ্রুত এবং সহজে। ভিম বার 1 ঘষাতে তেল চর্বি পরিষ্কার। এখন 325 গ্রাম ভিম বারের সাথে একটি কন্টেইনার ফ্রি। দেখ, আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে। উল্টা ধর। উল্টা কেন? তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোনো উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস ছিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। ফেয়ারনেস কমার বদলে উল্টে বেড়ে গেছে না? টল দিও। ফেয়ার অ্যান্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। এখন 500 গ্রাম সার্ফ এক্সেলের সাথে ভিম বার ফ্রি। এমন করতো কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে।
পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মি চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মি চেক। বরফ দিলে ভীষণ শিরশির করে, কারণ আপনার দাঁত হয়তো খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পেপসোডেন্ট প্রো সেনসিটিভে আছে HAP, যা দাঁতের সংবেদনশীল অংশকে মেরামত করে, দীর্ঘ সময়ের জন্য অস্বস্তির বিরুদ্ধে সুরক্ষা দেয়। বরফ দেয়া ড্রিঙ্কস আপনার শিরায় পৌঁছায় না। পেপসোডেন্ট প্রো সেনসিটিভ। রিন পাওয়ার হোয়াইট এখন রিন পাওয়ার ব্রাইট। এখন কেবল সাদা কাপড়ে না, রঙিন কাপড়েও পান নতুনের মতো উজ্জ্বলতা। রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সাদিকা হালিম, আপনার কাছ থেকে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে আওয়ামী লীগের যে নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের অবস্থানটি আপনার কাছ থেকে একটু জানতে চেয়েছিলাম। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যখন হাঙ্গেরি থেকে ফিরলেন তখন একটা প্রেস কনফারেন্স হয়েছিল গণভবনে, এবং ওনাকে বারবার এই প্রশ্নটি করছিলেন সাংবাদিকরা যে নির্বাচন কমিশন গঠন নিয়ে। উনি বলেছেন যে রাষ্ট্রপতি এটি দেখছেন, উনি দেখবেন, দেখা যাক কি হয় সেটাই। আজকে আমি মনে করি একটা সুন্দর দিন এই কারণেই যে একটা সূচনা হয়েছে একটা সংলাপের, এবং সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি থেকেও যে প্রেস কনফারেন্সটা আবার দেখার সুযোগ হয়েছিল, তারাও কিন্তু এটাকে ইতিবাচক হিসাবে দেখছে, এবং সেখান থেকে যে প্রেস নোটটা আসছে সেটাও আমরা শুনলাম যেটা সহায়ক হিসেবে কাজ করতে পারে। এই যে 13 দফা দাবি, অবশ্যই এই 13 দফাটাকে নিশ্চয়ই মানে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হবে। একদম স্পেসিফিক প্রশ্নটা আমি করছিলাম যে আওয়ামী লীগের জন্য তো খুবই সুবিধাজনক একটি বায়াস নির্বাচন কমিশন রেখে আরো কয়েকবার নির্বাচিত হয়ে যাওয়া, আওয়ামী লীগের পদ থেকে সরে আসবে কেন? আওয়ামী লীগ সরে আসবে এই কারণে, আওয়ামী লীগ বায়াস নির্বাচন কখন করলো সেটাও তো একটা প্রশ্ন। সেটা করতে এখন পর্যন্ত করে নাই, সামনে যে করবে। আপনি তো ধরে নিচ্ছেন যে বায়াস করে আসছে, এখন বায়াস করবে। আপনাকে আমি উল্টা প্রশ্নটা করতে পারি। ইস্যুটা হচ্ছে যে নির্বাচনটা কাকে নিয়ে, কার জন্য? একটা হচ্ছে জনগণের জন্য নির্বাচন, এবং গণতন্ত্রকে সুসংগত করা, তাই না? তারপরে শুধু ভোট দিলাম, তারপর নির্বাচন শেষ, তারপরে আপনার নির্বাচন কমিশনকে আমরা দেখছি না, তাদেরও অনেক কাজ থাকবে। কিন্তু এই যে আপনার এখন যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাইজ হয়ে গেছে ইনফরমেশন, আপনি যদি কোনো এফিসিয়েন্সি না থাকে, প্রফেশনালিজম ডেভেলপ না করে, এবং অ্যাবসলিউটলি যদি পার্টিসান রোল প্লে করে, সেখানে কিন্তু এখানে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির জায়গাটায় জনগণ অবশ্যই নির্বাচন কমিশনকে নিয়ে আসবে, এবং এই মেকানিজমগুলি তো অলরেডি তো নিচ্ছে। আপনি দেখেন, আমরা এখন যেহেতু বিরোধী দল, যেটা কিনা আমরা বলি বাস্তবে বিরোধী দল, যারা আজকে গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে, যেটা আমাদের আছে পার্লামেন্টে, সেটা কিনে আমরা, এটা একটা ইউনিক পরিস্থিতি। কিন্তু যারা বাস্তবে গেলেন, তারা যে আজকে গেলে, সেটাতে জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি হতে শুরু করেছে যে তারা নির্বাচনে আসছে, তারা নির্বাচনে আসতে চায় দেখেই তো তারা আজকে 4:30টার সময় দলবল সহ গেছে। তো সেই কারণে আমি মনে করি যে এখানে অনেক মানে প্রফেশনালিজমের বিষয়টি আছে, এবং এই স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটা আমার মনে হয় যে সরকার, যে রাজনৈতিক দলটি ক্ষমতাসীন, তাদের লেজুর ভিত্তি নিশ্চয়ই নির্বাচন কমিশন করবে, এই কারণে তারা কিন্তু একটা স্বাধীন কমিশন। আমার কাছে মনে হয়, এবং সেই ধরনেরই আমার মনে আচরণবিধি আমাদের এই নির্বাচন কমিশনকে মেইনটেইন করতে হবে। আপনি দেখেন এখন নারায়ণগঞ্জে নির্বাচন হচ্ছে, নারায়ণগঞ্জে যে নির্বাচন হচ্ছে শাখাবাদ এবং আইবির পৌরসভার, সেখানে বারবার শাখাবাদ সাহেব বলছে যে এত বড় কেন নৌকা, তাহলে উনি অত বড় একটা ধানের শীষ কেন বানাচ্ছেন, আমি সেটা বুঝতে পারছি না। আমার মনে হয় এই প্রসঙ্গে আবার আসবো আমরা। প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে আসলে মানে আপনি কিছু নাম নিয়ে কথা বলছিলেন, সেই নামগুলো যদি আপনি বলেন, আমার প্রশ্নটা যদি জবাব মানে একটু বলেন যে আসলে আওয়ামী লীগের কি দরকার, যে একটি ভালো নির্বাচন কমিশন করে কোনো দরকার আছে? আমি একটা কথা বলি, আপনি বারবার বলছেন না আওয়ামী লীগ কেন দরকার। দেখেন, এটা তো পাগল, মূর্খ এবং শয়তান ছাড়া যে কোনো লোকের স্বীকার করা উচিত, বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, এবং এই স্বাধীনতা সংগ্রাম সুস্পষ্টভাবে 6 দফার আন্দোলনের কালমিনেশন হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেই দলটা এই দেশটাকে স্বাধীন করেছে, যেই দলটা আমাদেরকে 72 সনে সংবিধান দিয়েছে, যেই দলে বঙ্গবন্ধু তাজউদ্দিনের মতো অসাধারণ নেতা ছিল, সেই দলের পক্ষে ওই বিএনপি বা জাতীয় পার্টির মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন করে টিকে থাকা খুবই অস্বস্তিকর হওয়া উচিত। শুধুমাত্র এই কারণে হলেও তাদেরকে একটা ফেয়ার ইলেকশন দেওয়ার চেষ্টা করা উচিত। পুরাপুরি ফেয়ার না হলে অন্তত মানে মডারেটলি অ্যাকসেপ্টেবল ইলেকশন দেওয়া উচিত। এখন আমরা যখন মুর্তজা খুব কারেক্টলি একটা কথা বলেছে, যখন বিএনপি বলে সর্বজন শ্রদ্ধেয় টর্দেয়, এটা কিন্তু একটা বার্গেনিং ক্যাপাসিটি, বার্গেনিং একটা ওয়ার্ড আর কি।
আমরা সবসময় এই কথাটা বলি, মাঝে মাঝে দেখে অনেকে বলে কই সর্বোচ্চ সত্য কেউ নাই, কেউ তো নাই। দেখেন আমি আপনাকে এক্ষুনি নাম বলে দেই, আমি মনে করি, আমি বিশ্বাস করি, ধরেন এই যে আগের গভর্নমেন্টে ছিল, ধরেন মির্জা আজিজুল ইসলাম, হোসেন জিল্লুর রহমান, আমি মনে করি ওনারা অনেক রেসপেক্ট ছিল মানুষের কাছে। আপনি যদি রাইট এট দিস মোমেন্ট বলেন যে এখনই আমি আপনাকে 5টা নাম বলতে পারবো যাদের মধ্যে থেকে একটা একসেপ্টেবল, আমি 100% একসেপ্টেবল না, লার্জলি একসেপ্টেবল ইলেকশন কমিশন গঠন করা সম্ভব। ফরগেট অ্যাবাউট সার্চ কমিটি, একটা ঠিকমতো করতে পারলেই তো হয় নির্বাচন কমিশন। আমি আপনাকে বলি, সাখাওয়াত হোসেন, তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, ওনারা রাজি হবেন কিনা দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চেন। ইফতেখারুজ্জামান, টিআইবির, সাদেক আপা, স্বাধীন মালিক, আমি মনে করি এই 5টা নাম যে আমি আপনাকে বললাম, আপনি কেউ কেউ আপনারা বলবে এদের মধ্যে 2-1 আছে একটু আওয়ামী লীগ গন্ধ আছে, কেউ কেউ আপনাকে বলবে এদের মধ্যে 2-1 আছে বিএনপি গন্ধ আছে, বাট আমরা তো ওনাদের সাথে থাকি, আমরা একটা জিনিস জানি, ওনাদের আত্মসম্মান বোধ আছে, ব্যক্তিত্ব আছে, ব্যক্তিগত ভালোবাসা থাকতে পারে, কোনো দলের প্রতি থাকতে পারে, কিন্তু ওনারা যখন দায়িত্ব নেবেন, এই যে টিমটা যদি আমি আপনাকে বললাম, এই টিমটা যদি দায়িত্ব নেয়, আমি বাংলাদেশে আমার জীবনে, আমি জাস্ট, আপনি জানেন আমি বিচিত্রা রিপোর্টার ছিলাম, আই ওয়াজ 25 ইয়ার্স ওল্ড, আমি এমন কোনো বড় মানুষ নাই সুশীল সমাজে যাদের সাথে মিশি নাই, আমি আমার জীবনে অন রেকর্ড বলে যাই, আমি ইফতেখারুজ্জামানের মতো ফেয়ার মানুষ খুবই কম দেখেছি। আমি বিশ্বাস করি উনি যদি কোনো দায়িত্ব নেয়, হি ক্যান নেভার বি পারচেজড, হি ক্যান নেভার বি থ্রেটেন্ড। ওনার মতো মানুষ হয় না, আমি বিশ্বাস করি এটা। আপনি করেন না, ওনারা করে না, ইফতেখারুজ্জামান কোনো অন্যায় করতে পারে না। আমি আপনাকে এক্সাম্পল দেখালাম, ওনারা কেউই হয়তো রাজি হবে না। আমরা যে বলি পাওয়া যাবে না, পাওয়া যাবে না, এটা না, আমাদের সোসাইটিতে লোক আছে। তোফায়েল আহমেদকে কেউ বাই করতে পারবে? তোফায়েল আহমেদ কেউ নড়াতে পারবে? অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ, ওনাদের কথা বলছি। সো আমার কথা কি, আমার নামগুলা ভাই তাদের বানানোর জন্য না, আমি বললাম যদি আপনার সৎ নিয়ত থাকে বানানো সম্ভব। আমি বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগ যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আপনি দেখবেন আমি অনেক গর্ব নিয়ে আওয়ামী লীগের কথা বলবো, বিকজ বাংলাদেশের সকল গর্বের মালিক তো আওয়ামী লীগের হওয়া উচিত। আওয়ামী লীগ কেন অগৌরবের মালিক হবে? কেন বাংলাদেশ, কেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রশ্নবিদ্ধ একটা ইলেকশন কেন আওয়ামী লীগ আমলে হয়েছিল? আমরা আর আপনার কাছে তবু একটু জানতে চাচ্ছি, আওয়ামী লীগ যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের সময় ক্ষমতা ছিল, মানে 2014 পর্যন্ত, তখনও কি আপনি আওয়ামী লীগের খুব কড়া সমালোচনা করেন নাই ইলেকশন নিয়ে? না, ইলেকশন নিয়ে না, মানে আপনি বলছেন যে আপনি আওয়ামী লীগ নিয়ে আপনি সারাক্ষণ গর্ব করবেন। ইলেকটেড গভর্নমেন্ট যখন বিএনপিও ছিল, ইলেকটেড গভর্নমেন্ট যদি গুম করে, ক্রস ফায়ার করে, তাহলে আমি সমালোচনা করব না। আমি ইলেকশন প্রসেস নিয়ে সমালোচনা, আপনি ইলেকশন প্রসেসের সমালোচনা করেন। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে যাচ্ছি যে আপনি কি মনে করেন, আমি আসলে এটা আমার কাছে ধাঁধার মতো, যে আসলে দল হিসেবে আপনি বলছেন যে এটাকে রাজনৈতিক সিদ্ধান্ত, আওয়ামী লীগ এরকম একটি নির্বাচন করতে চাইবে কিনা, যে নির্বাচনটি বেশিরভাগ লোকের কাছে মডারেটলি অ্যাকসেপ্টেবল হয়। আপনার কাছে মনে হয় এটি করতে চাইবে আওয়ামী লীগ? এই মনে হওয়ার সম্ভাবনাটা খুব কম, খুব দুর্বল মনে হওয়া। দেখেন, এটি আপনার যে প্রশ্ন করলেন সেটার এক বাক্যে সেটার উত্তর। আমাদের এখানে যখন নির্বাচন সুষ্ঠু হওয়া না হওয়া, তত্ত্বাবধায়ক সরকার আপনাদের ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন বা ডিজিটালের কথা বলেন, সেই আলোচনার জায়গাটিতে আমি কথা বলছি। যে প্রসঙ্গ আসলো যে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, তখন অনেকগুলো প্রসঙ্গ আলোচনায় আসলো, ছোট ছোট প্রসঙ্গ। সবার হাতে মোবাইল আছে, সবাই হাতে ক্যামেরা আছে, ভিডিও হয়ে যাবে, ছবি তোলা হয়ে যাবে, সুতরাং ইচ্ছে করলেই নির্বাচনে কিছু করা সম্ভব না, এটি একটি কথা বলা হলো। এতগুলো মিডিয়া আছে, বাস্তবে আমরা কি দেখলাম? কথাটা সত্যি। আপনারা টেলিভিশনের ক্যামেরায় দেখালেন ভোট কিভাবে দেয়া হচ্ছে, মোবাইলে মানুষ ছবি তুললো, ভিডিও করলো, সেগুলো পাঠালো, আপনারা দেখালেন, গণমাধ্যমের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো। বিষয়টি কি দাঁড়ালো? তো সেই ছবিগুলো যে দেখানো হয়েছে, সেই ভিডিও চিত্র যে দেখানো হয়েছে, পরবর্তীতে কি হয়েছে? সরকার কি ওইটা দেখে তার সেই অনুযায়ী কি ব্যবস্থা নিয়েছে? নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিল মারল প্রকাশ্যে, যে ব্যালট বাক্সটি আগের দিন রাতে ভরা থাকলো, সেটার বিষয়ে কি নির্বাচন কমিশন কিছু করেছে? করেনি। কেন করেনি? সরকার কোনো উদ্যোগ নেয়নি। কেন নেয়নি? না নেয়ার কারণটা হচ্ছে আপনি যে কথাটি বললেন, যখন যারা সরকারে থাকছেন বা এখন যারা ক্ষমতায় থাকছেন, তারা জানেন যে এই নির্বাচন কমিশন কোন প্রক্রিয়ায় কি নির্বাচন করবে, সেখানে তাদের কি ভূমিকা থাকবে, এবং সেই নির্বাচনের রেজাল্টে আমরাই ক্ষমতায় থাকবো। একটু সাহায্য করেন, কারণ আমার আবার এখন মনে পড়ছে সৈয়দ আশরাফুল ইসলামের কথা। তিনি বাজেটপুরে গিয়ে বলছেন যে এই নির্বাচন তো আমি চাই নাই, বাজেটপুর হাইরে গেলে কি হইতো, এবং এই নির্বাচনের তিনি সেটা ধরেন আপনি খুব ভালো কথা বললেন, যে আপনি খুব ভালো, আপনি একজন সাংবাদিক, আপনি বললেন যে হ্যাঁ অমুক সাংবাদিক অসততা করেছে, আপনি বললেন যে আপনার সাংবাদিক অসততা করেছে, আপনি টেলিভিশনের সামনে এসে প্রকাশ্যে বললেন যে এটি খুব অন্যায় হয়েছে, এই কাজ একদম করা ঠিক হয় নাই, সাংবাদিকের নীতি নৈতিকতা কোনো কিছুর সঙ্গে যায় না, বলে আপনি চুপচাপ থাকলেন, আপনার সাংবাদিক ঠিকই আরেকটি কাজ করে গেল। তো আপনি সামনে আসলেন, আমি আপনার কথা টেলিভিশনে শুনলাম যে খালেদ মহিউদ্দিন খুব ভালো কথা বলেছেন, উনি খুব ভালো মানুষ।
এটি একটা ব্যাপার যে চাই, কিন্তু আপনি বাস্তবে কোনো ব্যবস্থা নিলেন না। এখন সেরকম যদি ব্যাপার হয় তাহলে তো কিছু করার নাই। এখন আমার বক্তব্য যেটা, যে সরকার যে সমস্ত জায়গাতে জানে যে এই জায়গাতে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি বিজয়ী হব, কনফিডেন্স থাকা ভালো, জনগণ ভোট দিলে সেটি আমি বিজয়ী হব, কিন্তু নিশ্চিত হয়ে যান যে নির্বাচন কমিশন তার যে কাজ করার কথা কাগজে কলমে, বাস্তবে সে সেই কাজটি করবে না। তখন যেটা হয়, ভিডিও থাকলো না স্থির ছবি থাকলো, ব্যালট আগের থেকে ভরা থাকলো না প্রকাশ্যে সিল মারলো, ওগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেটা যে প্রয়োজন হয় না সেটি আমরা আমাদের সমাজ দেখছি। এই দেখার থেকেই আমার হতাশার জায়গা। আমরা এখন নির্বাচন কমিশন নিয়ে যে প্রক্রিয়ায় আলোচনা করছি, গঠন, সার্চ কমিটি, আসিফ নজরুল নাম বলছেন, সেই নামের মধ্যে হয়তো কেউ একজনও পছন্দ করবেন না, অথবা 5 জনের মধ্যে থেকে একজন হয়তো পছন্দের থাকবেন। এগুলোর আসলে মূল ব্যাপার রাজনৈতিক দল, বিশেষ করে যারা ক্ষমতায় থাকছে, তারা আন্তরিকভাবে কি চান কি চান না। প্রফেসর সাদেক আলী, প্রফেসর আসিফ নজরুল এবং গোলাম মুর্তজা, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকের মানুষের দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।